এটা এটা হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আজকে ইকোনমিক্স অফ প্ল্যানিং লেকচার 18 চ্যাপ্টার 3। ম্যাডাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি বিসমিল্লাহ করে শুরু করছি। ইকোনমিক্স অফ প্ল্যানিং লেকচার 18 চ্যাপ্টার 3 কোর্স ইকোনমিক্স অফ প্ল্যানিং। টপিকস ইনপুট আউটপুট অ্যানালাইসিস আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করতে পারবো এই চ্যাপ্টার 3 এভাবে। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কন্টেন্টসটা কি ইনপুট ডিটারমিনেশন অফ সেক্টর ওয়াইজ ব্যালেন্স ফ্রম, মানে খাত ভিত্তিক যে ব্যালেন্সটা এটা নির্ণয় করতে হবে ইনপুট আউটপুট অ্যানালাইসিস থেকে। দ্বিতীয়টা এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ইনপুট আউটপুট মডেল ইন এ সোশ্যালিস্ট কান্ট্রি অ্যান্ড অথবা প্ল্যান্ড ইকোনমি। এটা ইম্পর্টেন্ট বেশ, এগুলো আসে। তারপর 3 ইম্পর্টেন্স অফ ইনপুট আউটপুট অ্যানালাইসিস ইন ইকোনমিক প্ল্যানিং, মানে আমাদের ইকোনমিক প্ল্যানিংয়ে বা অর্থনৈতিক পরিকল্পনা ক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুট অ্যানালাইসিসটা কতটা গুরুত্বপূর্ণ। আর এটা ইউজটা, আবার এটার ইউজ বা ব্যবহারটা কতটুকু অ্যানালাইসিস, দুটো কিন্তু আলাদা। একটা হলো যদি ইম্পর্টেন্স শব্দটাই লেখা হয়েছে, কিন্তু এটা যেমন এটা বলছে পরিকল্পনা ক্ষেত্রে, আর এখানে যেমন ইউজেসটা মেন বিষয়, ইউজেস বা ইউটিলাইজেশন কিভাবে করবো। এরপরে আমরা কিছু ব্রিফ কোশ্চেন তোমরা আগেও পড়েছি, গুলো যেমন এগুলো আসে দেখি, হকিন্স সাইমন কন্ডিশনে এটা কি, আবার হোয়াট ডু মিন বাই A12 বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা লিউন্টিভ ম্যাট্রিক্স, এগুলো একটু জাস্ট পরে আলোচনা করে দিব। তারপর আমরা চলে যাচ্ছি ডিটারমিনেশন অফ সেক্টর ওয়াইজ ব্যালেন্স ফ্রম ইনপুট আউটপুট অ্যানালাইসিস। তোমরা তো এই চার্টটা সবাই কম বেশি জানো, তারপরও এখানে কিভাবে সেক্টর ওয়াইজ আলোচনা করেছে আমরা একটু দেখব। উৎপাদন মডেল বা টেবিল থেকে জাতীয় অর্থনীতি, মানে আমাদের জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতওয়ারি ভারসাম্য নির্ণয় করা, বা ভারসাম্যের বিষয়টা আসলে যদি কোনোখানে বলা হয় যে শুধু ভারসাম্য নির্ণয় করো জাতীয় উৎপাদনে জাতীয় অর্থনীতি, তাহলে সেই বিষয়টাও এটা থেকে আমরা পেয়ে যাব। আমরা ওপেন ইনপুট আউটপুট মডেল দেখাচ্ছি যে এখানে দেখো বিক্রয়ের ক্ষেত্র সমূহ X1 X2 Xn, এগুলো আমরা আগেও বলেছি, তো আবার যতবার পড়বা ততবার এগুলি শিখতে থাকবা, মনে থাকবে বেশি। আর ক্রয়ের ক্ষেত্র সমূহ যেটা আন্তঃশিল্প প্রবাহ, মানে একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রিতে গিয়ে তোমার উপকরণগুলো তোমার নিজের ইন্ডাস্ট্রিতে তো ব্যবহার হচ্ছে, অন্যান্য ইন্ডাস্ট্রি তো সেই উপকরণ একজন আরেকজনের উপকরণ ব্যবহার করছে। ধরো 1 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার ইন্ডাস্ট্রির উপকরণ যেমন ব্যবহার করছে, আবার 2 নাম্বার ইন্ডাস্ট্রি X1 মানে আরেকটা 1 নাম্বার ইন্ডাস্ট্রির উপকরণগুলো ইউজ করছে। এইভাবে n পর্যন্ত আমাদের এখানে দেখানো হলো। X1 X2 Xn, যেমন বিক্রয়ের ক্ষেত্র সময় X থেকে মানে n খাত, এখানে তুমি যতগুলো খাতকে চিন্তা করতে পারো, X1 X2 X3 X4 তোমার ইচ্ছে মতো। এখানে দুটো খাত দিয়ে মানে এখানে X1 হলো একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প, আর X2 হলো আরেকটা শিল্প। তো এখানে দেখো X11 দিয়ে আমরা কি বোঝাচ্ছি যে এই X1 মানে এই তার উপর এই X1 এক নাম্বার খাতে সেই খাতের উপকরণ ব্যবহার, আর X12 বলছে 2 নাম্বার খাতে X1 এর উপকরণ, এভাবে X22 মানে তার নিজস্ব খাতের উপকরণ, এভাবে আমরা জানি এগুলো। তবু আমরা একটু সাজিয়ে দেখলাম যে D1 চূড়ান্ত দ্রব্য, মোট উৎপাদন এখানে X1 X2 থেকে X, এভাবে প্রাথমিক উপকরণ, পারিবারিক খাত বা শ্রম X.1.2 ইত্যাদি। এটা আবার টেবিলের মধ্যবর্তী অংশ, অর্থাৎ এই যে আন্তঃশিল্প প্রবাহ হচ্ছে একটি বর্গাকৃতি ম্যাট্রিক্স যা n সংখ্যক শিল্পের মধ্যে মাধ্যমিক পণ্যের, ওই যে আমরা বললাম উপকরণটা, মাধ্যমিক পণ্যের যে পণ্যটাকে এখানে উপকরণ বলা হচ্ছে, সেই উপকরণগুলো বিভিন্ন খাতে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে, যে মাঝখানে একটা X1 দেখো, X1 X2 X12 এভাবে সাজিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা দেখালাম, এটা একটা ম্যাট্রিক্স বর্গাকৃতি। তারপরে আমরা চলে যাচ্ছি
ম্যাট্রিক্সের সাহায্যে দেখো এখানে যে পূর্বের এটা যেটা পড়েছে দেখো প্রত্যেকটাতে x1 থেকে x11 থেকে x1n পর্যন্ত n খাত, তাহলে এখানে আমরা সামেশন ব্যবহার করতে পারি, মানে যোগফল ব্যবহার করে দেখো 1 নম্বর সমীকরণে কি দিয়েছে, যেখানে বলছে ক্রয় আর বিক্রয়ের সমান হয়ে যাবে। দেখো খেয়াল করো তোমরা যে এই যে n সামেশন i ইকুয়াল টু 1, n সামেশন j ইকুয়াল টু 1, x i j, মানে এখানে দুটো ইন্ডাস্ট্রির কথা বলছে, এটাই বলতেছে। ইকুয়াল টু দেখো সামেশন j ইকুয়াল টু 1 n সামেশন i ইকুয়াল টু 1 and x j i, মানে এখানে একবার i j বলেছে একবার j i বলেছে, এটা 1 নম্বর খাত। এখানে তোমরা খেয়াল করো 1 নং সমীকরণে মূলত আন্তঃশিল্প প্রবাহ নির্দেশ করে। পক্ষান্তরে অর্থনীতির ব্যালেন্স সমীকরণকে দুটো অংশে বিভক্ত করা যায়। প্রথমত টেবিলের সর্বশেষ সারি বিভিন্ন শিল্পে প্রাথমিক উপকরণের প্রবাহ নির্দেশ করে। আর আমরা বলতে পারি শ্রমের মোট যোগান এক্স ডট অবশ্যই বিভিন্ন শিল্পে ব্যবহৃত শ্রমের মোট পরিমাণের সমান। তো এটাকেও তুমি একটু সাজিয়ে লিখতে পারো, এক্স ডট ইকুয়াল টু এক্স ডট 1, এক্স ডট 2 প্লাস করে এক্স ডট n ইকুয়াল টু সামেশন n j ইকুয়াল টু এক্স ডট জে, ডট দিয়ে এখানে পারিবারিক খাত বোঝানো হচ্ছে, এটা 2 নম্বর সমীকরণ। এভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন খাত ও শিল্পের উপাদান ভারসাম্য বা স্থিতি পণ্যের মোট যোগান ও মোট চাহিদার সমতা নির্দেশ করে। তাহলে কি আমরা তো আগেও জানি, কিন্তু এখানেও ভালো করে দেখাচ্ছে যে মোট যোগান ও মোট চাহিদা সমান। তাহলে আমরা একটু সাজিয়ে এটা দেখাই। বিভিন্ন খাতের উপাদান ভারসাম্যকে নিম্নোক্ত ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? x1 ইকুয়াল টু x11 প্লাস x12 প্লাস ও হতে x1n প্লাস d1। এইভাবে দেখো প্রত্যেকটাই আমরা লিখেছি x2 d2, এভাবে আমরা xn ইকুয়াল টু xn এভাবে লিখেছি dn। আচ্ছা, 3টা আমরা লিখেছি। এবার আমরা এটা সামেশন করে দেখাই। 3 নম্বর সমীকরণে সামেশন যেমন পূর্বেও লিখেছিলাম, এখান থেকে আমরা হেল্প নিচ্ছি। সামেশন n i এই যে 1 to n এটাকে লিখেছে, ইকুয়াল টু এই পুরো এই অংশটাকে লিখেছে সামেশন। আর দেখো এখানে দুটো খাত না, এর জন্য সামেশন 2 বার লিখছে, i ইকুয়াল টু 1 আর একটা হলো সামেশন j ইকুয়াল টু 1। এখানে দুটো খাত বলে এই যে এখানে এটা এই কি বললাম, শ্রমিকের খাতটা এখানে বাদ গেছে। দুটো মানে 3টে খাত আর কি, n পর্যন্ত x i j প্লাস তারপরে সামেশন এই যে এখানে n সামেশন i ইকুয়াল টু 1 d1, এই যে d1টাকে এখানে সামেশন দিয়ে d1 d2 d1 মোট চাহিদাটা দেখানো হলো 3 নাম্বার। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা সমান সামেশন এটা প্লাস এইখানে আবার আরেকটা 4 নাম্বার সমীকরণ লিখছে পারিবারিক খাত 0 ডট জে। 3 এবং 4 নাম্বার খাতে তোমার কি একটাতে লিখেছে মোট চাহিদা আর এখানে শ্রমের পরিমাণ সহ মোট যোগান ভারসাম্য অবস্থা। তাহলে কি লেখা যায়? এই যে দেখো সামেশন পরে n i ইকুয়াল টু 1 এন্ড সামেশন যে x i j, ঠিক আছে? এই যে এটা ইকুয়াল টু, তুমি খেয়াল করো, ইকুয়াল টু সামেশন জে আই বা আই এ এক্স জে আই, তাই না? 5 নাম্বারের একবার আই জে একবার জে আই, তাহলে 5 নাম্বার সমীকরণ। আর যদি তুমি 6 নাম্বার সমীকরণে কি দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো সামেশন আই ডি আই, দেখো সামেশন আই ইকুয়াল টু 1 ডি আই ইকুয়াল টু সামেশন জে আই ইকুয়াল টু এক্স ডট জে, 6 নাম্বার সমীকরণ। এখন আমরা একটু খেয়াল করবো 3 ও 4 নম্বর সমীকরণ থেকে আমরা বলা হয় যে অর্থনীতিতে সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদা পরস্পর সমান। 3 ও 4 নম্বর থেকে আমরা এটা পেয়েছি যে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান সমান। এখন 6 নম্বর সমীকরণ জাতীয় উৎপাদনে 6 নম্বর সমীকরণটা কি? এই দেখো এখানে মোট চাহিদা না এটা, আর এটা এক্স দিয়ে কি আমাদের জাতীয় আয় নির্দেশ করছে। তাহলে 6 নম্বর সমীকরণে জাতীয় উৎপাদন নির্দেশ করে। 6 নং সমীকরণের বাম পক্ষ চূড়ান্ত দ্রব্য সেবার মোট মূল্য, এই যে চূড়ান্ত সেবাও মোট মূল্য, এবং ডান পক্ষ উপকরণ সমূহের মোট আয় নির্দেশ করে। বাম পক্ষ হলো ডি, যে ডি মানে মোট চাহিদা, যে মানে অর্থাৎ মানুষ ক্রয় করবে এটা এই পরিমাণ, আর এখানে জাতীয় উৎপাদন এক্স ডট জে। তাহলে 6 নম্বর সমীকরণের বাম পক্ষ চূড়ান্ত পক্ষে কি নির্দেশ করছে? মোট মূল্য দ্রব্য সেবার, আর একটা হলো উপকরণ সেবার মোট আয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এই দুটো সমান 6 নম্বর সমীকরণে। তাহলে আমরা কি বলতে পারি? একটি উন্মুক্ত উৎপাদন মডেল বিবেচনা করলে তার সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতা তথা খাত ওয়াইজ ভারসাম্য অবস্থা নির্দেশ করে। তাহলে দেখো এই প্রশ্নের আনসার কি হতে পারে? তুমি যদি ভারসাম্য একটা
উপাদান উৎপাদন মডেল দেখাতে বলে সেটাও তুমি যেমন দেখাতে পারবে। আবার তুমি খাতওয়ারি উল্লেখ করে দিলে, খাতওয়ারি যেমন এই যে প্রত্যেকটা X1 X2 এবং পরিবারে 3টা খাত দিয়ে আলাদাভাবে দেখাচ্ছে এখানে, এবং মোট চাহিদা ও মোট যোগান বা সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের মধ্যে সমতা স্থাপন করেছে। তাহলে এটার মাধ্যমে আমরা যেমন ভারসাম্য নির্দেশও করতে পারি, এই ইনপুট আউটপুট মডেলের মাধ্যমে আমরা অর্থনীতিতে তোমার কিভাবে ভারসাম্য নির্ধারণ করবে খাতওয়ারি, এটাও যেমন বলতে পারি প্রশ্নের মধ্যে। আবার যদি শুধু বলে মোট জাতীয় উৎপাদন দেখাতে বলে, সেটাও এখান থেকে আমরা বের করতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি, এখানে মানে অল্প কিছু আছে যে পরিকল্পিত অর্থনীতিতে। পরিকল্পিত মানে সমাজতান্ত্রিক অর্থনীতি। আমরা তো জানি পরিকল্পিত অর্থনীতি বলতে আমরা কি বুঝি, যে অর্থনীতিতে সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা নির্ধারিত হয়, সবকিছু রাষ্ট্র সবকিছু নির্ধারণ করেন, রাষ্ট্রের মধ্যে কেন্দ্র সেন্ট্রালে পরিকল্পনা নির্ধারণ হয়, রাষ্ট্র যা বলবে যেটা করবে সেটাই সব। তাহলে আমরা এখানে একটু দেখি, পরিকল্পিত অর্থনীতি কেন্দ্রীয় পরিকল্পনাবিদদের দায়িত্ব হলো কি, উপকরণ সমূহের প্রতিটি উদ্যোগে নির্ভুল পরিমাণে এবং ঠিক সময়ে বন্টন করা, যাতে উৎপাদন সব সময় চালু থাকে। আর এই প্রয়োজনে কি বলছে যে পরস্পর সম্পর্কিত পরিকল্পনা সিদ্ধান্তের কি জন্য, যখনই পরিকল্পিত অর্থনীতি বাস্তবায়ন করতে চায় তখন কেন্দ্রীয় পরিকল্পনাবিদরা কিভাবে এটা সর্বোচ্চ বাস্তবায়ন করা যায় এবং পরস্পর সম্পর্ক থাকে প্রত্যেকটা উপকরণের মধ্যে। উৎপাদনের ক্ষেত্রে উপাদান বিশ্লেষণ, যে প্রতিটি শিল্পের উৎপন্নের যা অবশেষে অন্যান্য শিল্পী উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। কি বলছে যে আমরা উৎপাদন বিশ্লেষণ করে কি পেলাম, যেখানে প্রত্যেকটা শিল্প উৎপাদন করতে গেলে অন্য আরেকটা শিল্পের উপকরণের উপর নির্ভরশীল। এটাই এখানে এই উৎপাদন শিল্পের মধ্যে আন্তঃশিল্প নির্ভরশীলতা। এখন পরিকল্পিত অর্থনীতিতে সবসময় খেয়াল করে যে যে উপকরণগুলি ইউজ করা হচ্ছে বা এটা কোথা থেকে আসছে, যেন তাদের মধ্যে একটা নির্ভুলভাবে একটা সম্পর্ক থাকে এবং ঠিক মতো বন্টন হয় সমভাবে। এভাবে তালিকা প্রস্তুত করে বিভিন্ন শিল্পের উৎপন্নের মধ্যে পরস্পর সম্পর্ক নির্দেশ করে। তাই এর সাহায্যে পরিকল্পনাবিদরা সহজেই বুঝতে পারে যে কতটুকু উৎপাদন হলো, নির্দিষ্ট শিল্প উৎপাদনের নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করতে হলে ধরো যা যা উপকরণ সেটা কতটুকু পরিমাণে লাগবে, কতটুকু পরিবর্তনের প্রয়োজন হবে। এখানে একটা ইস্পাত শিল্পের কথা বলে ওনারা বলেছেন যে ইস্পাত শিল্পের ক্ষেত্রে সেটা কতটুকু উৎপাদনে কতটা উৎপাদন পরিকল্পনাবিদরা পূর্ববর্তী অনুমান করতে পারে যে এখানে কতটুকু মানে তোমার পরিবর্তন প্রয়োজন শিল্পের ক্ষেত্রে উৎপাদনে। তাহলে এখানে এই যে এই মানে তোমার ইনপুট আউটপুটের এই যে আন্তঃনির্ভরশীলতার প্রয়োজনে এই পদ্ধতির সাহায্যে পরিকল্পনাবিদরা পূর্ববর্তী অনুমান করতে পারেন যে কোন বিশেষ শিল্পে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূর্ণ না হলে সমগ্র অর্থব্যবস্থার কি ধরনের অচলাবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ মনে করো তুমি পোশাক শিল্পে উৎপাদন করবে, তাহলে তোমার এই শিল্পের জন্য কি লাগবে, সুতা শিল্পেও তারপরে আর অন্যান্য অ্যাক্সেসরিজ অনেক কিছু লাগবে, তাই না? যার ফলে এটা ওই শিল্পগুলি ওই ইন্ডাস্ট্রিগুলি যদি তোমার সঠিকভাবে গড়ে উঠতে পারে, তবে যে শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেই শিল্পের লক্ষ্যমাত্রা অবশ্যই পূর্ণ হবে। যদি না হয় তাহলে কি সেই অর্থব্যবস্থায় অচল অবস্থা সৃষ্টি হবে। অর্থাৎ আমরা কি X1 X2 থেকে Xn বিভিন্ন শিল্প, এখন ধরো X2 শিল্পে X1 এর উপকরণ লাগবে। এখন X1 শিল্পকে যদি আমি গুরুত্ব না দিই বা একটা রাষ্ট্র গুরুত্ব না দেয়, তাহলে কি X2 শিল্পের কি উৎপাদন ব্যাহত হবে না? সে কারণে এটাই বলতে চাচ্ছে উৎপাদন ব্যাহত হবে। তাহলে এখানে আমরা এই উৎপাদন বিশ্লেষণে পরিকল্পনাবিদদের অগ্রাধিকারকে স্থির করতে সাহায্য করে। তাহলে কি আমরা বলছি যে ইনপুট আউটপুট মডেলের মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থনীতির পরিকল্পনাবিদদের কোন ইন্ডাস্ট্রিকে অগ্রাধিকার দিতে হবে, কতটুকু অগ্রাধিকার দেওয়া দরকার, বা এটা অন্য শিল্পের উপর কতটা নির্ভরশীল, এইগুলো করতে সাহায্য করে, এগুলো চিন্তা ভাবনা করতে সাহায্য করে। কতগুলো বিশেষ খাতকে, যেমন ভারী শিল্পকে বিশেষ মর্যাদা দেওয়া হয় এদেশে, মানে এদের অগ্রণী যোগসূত্র বলে অভিহিত বলা হয়। কি বলে যে ভারী শিল্পগুলোকে তুমি বিশেষ মর্যাদা দিচ্ছ, আর এই বিশেষ মর্যাদা দেওয়া শিল্পগুলোকে বলা হয় অগ্রণী যোগসূত্র
অগ্রণী যুগসূত্র, অর্থাৎ অর্থ ব্যবস্থার অন্য কতগুলো অংশকে যেমন কৃষি, ভোগ্যদ্রব্য উৎপাদনকারী শিল্পকে স্বল্প অগ্রাধিকার দেওয়া হয় যখন কতগুলো ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জিত না হয়, অর্থ ব্যবস্থায় অপ্রাচুর্যতা দেখা যায়, অন্যান্য খাত হতে উপকরণসমূহ সরিয়ে এনে অগ্রণী খাতসমূহে প্রবাহিত করা হয়। উদাহরণস্বরূপ, কোনো দেশে যদি ইস্পাতের যোগান সব শিল্পের চাহিদা মেটানোর পক্ষে পর্যাপ্ত না হয়, তবে অপ্রচুর ইস্পাতকে জমিতে বাদ দেবার ও ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতের কাজে ব্যবহার করা যায়, এবং মোটর গাড়ি ও ট্রাক্টর প্রস্তুতকারী শিল্পের অংশ হ্রাস করা যায়। কি বলেছে, যদি ধরো কোনো একটি দেশে ইস্পাতটা প্রচুর পরিমাণে নাই, তখন তারা কি করবে, তারা সেটাকে ধরো জমিতে বাদ দেবার বা ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতের কাজে ব্যবহার করবে। কিন্তু মোটর গাড়ি, ট্রাক্টর এগুলো প্রস্তুত করতে তো বেশি ইস্পাত লাগবে, সেখানে তারা সেখানে অংশগ্রহণ করবে কম, আর সেসব ইন্ডাস্ট্রিও কম গ্রহণ করবে। এভাবে পরিকল্পিত অর্থনীতিগুলিতে তোমার কোন শিল্পকে কতটা গুরুত্ব দিতে হবে সেটা এই তোমার ইনপুট আউটপুট মডেলের মাধ্যমে বা অ্যানালাইসিসের মাধ্যমে তারা এটা বিশ্লেষণ করতে পারে, অগ্রাধিকার দিতে পারে। তারপর আমরা দেখি পরিকল্পিত অর্থনীতি বিভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রার সাথে সম্পদ ও অন্যান্য উপাদানের ব্যালেন্স করা হয়। এই ব্যালেন্স আবার দু ধরনের হতে পারে, একটা হলো বস্তুগত ব্যালেন্স আর একটা আন্তঃখাত ব্যালেন্স, ইন্টারসেক্টর ওয়াইজ ব্যালেন্স। প্রথম ব্যালেন্স বর্তমানে বলছে বস্তুগত ব্যালেন্সটা বর্তমান সময়ে জটিল উৎপাদন প্রক্রিয়ায় অনেকটাই গুরুত্ব হারিয়েছে। এর পরিবর্তে বর্তমানে বেশিরভাগ সমাজতান্ত্রিক দেশে আন্তঃখাতের ব্যালেন্স পদ্ধতি অনুসরণ করা হয়। তাহলে আমরা মোটামুটি কি বললাম, যে তোমার একটি সমাজতান্ত্রিক অর্থনীতি, প্রথমে এখানে যদিও দেওয়া হয় নাই, তুমি সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি, বা পরিকল্পিত অর্থনীতি বলতে যে অর্থনীতি কেন্দ্রীয়ভাবে সবকিছু পরিকল্পনা করা হয়, এবং কেন্দ্র রাষ্ট্র সবকিছু দায়িত্ব গ্রহণ করে, রাষ্ট্রের নির্দেশে সবকিছু সিস্টেম ওয়াইজ পরিকল্পিতভাবে পরিচালিত হয়। সেক্ষেত্রে এখানে সেক্টর ওয়াইজ যে উৎপাদন মডেল বিশ্লেষণ করে সেক্টর ওয়াইজ গুরুত্ব দেয়, কোন ইন্ডাস্ট্রিকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন খাতকে বেশি গুরুত্ব দিতে হবে, কৃষি খাতকে দিতে হবে নাকি শিল্প খাতকে দিতে হবে নাকি ভারী শিল্পকে দিতে হবে, এইগুলো তারা সুন্দর করে বিশ্লেষণ করে এগুলিকে অগ্রাধিকার দেয়। তা আবার যদি কখনো কখনো, যেমন ধর একটা উদাহরণ দিয়েছি যে ইস্পাত শিল্পেও বেশি নাই, ইস্পাত নাই বেশি, তখন তারা সেটাকেও ব্যালেন্স করে কিভাবে, তারা এই অপ্রচুর ইস্পাতকে বাদ দেবার বা ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতের কাজে ব্যবহার করে, আর মোটর গাড়ি ও ট্রাক্টর প্রস্তুতকারী শিল্পে অংশগ্রহণের হ্রাস করে। আরেকটা বলেছে যে কোন ব্যালেন্স পদ্ধতিটা ইউজ করে, বস্তুগত ব্যালেন্স না আন্তঃখাতের ব্যালেন্স। বিশেষ করে সমাজতান্ত্রিক অর্থনীতিতে আন্তঃখাতের মধ্যে যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা পদ্ধতিটাকে অনুসরণ করে। তারপরে আমরা চলছি ইম্পর্টেন্স। আমাদের পরিকল্পনা, কোনো অর্থনীতি পরিকল্পনার ক্ষেত্রে, বিশেষ করে প্ল্যানিং, ডেভেলপমেন্ট প্ল্যানিং বা উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে এই ইনপুট আউটপুট অ্যানালাইসিস বা মডেলটা কতটা প্রয়োজনীয় সেটা আমরা একটু এখানে বিশ্লেষণ করব। হ্যাঁ, 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত চাহিদা নির্ধারণ। অর্থনৈতিক পরিকল্পনায় কোনো নির্দিষ্ট সময় জাতীয় আয়ের প্রবৃদ্ধি নির্ধারণের জন্য চূড়ান্ত চাহিদা, আমরা যেমন কখনো এটা এর আগে যে পড়েছি, কখনো এটা ক্যাপিটাল সি দিয়ে লিখেছি, কখনো আবার D1, D2, DN পর্যন্ত এইভাবে লিখেছি। এখন তুমি সেই অনুযায়ী তোমার যেটা ভালো লাগে তুমি বলে দিতে হবে নিজে, যে ডি হলো চূড়ান্ত চাহিদা। তাহলে অর্থনৈতিক পরিকল্পনা কোনো নির্দিষ্ট সময়ে জাতীয় আয়ের প্রবৃদ্ধি নির্ধারণের জন্য চূড়ান্ত চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, চূড়ান্ত চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অতঃপর এরূপ চূড়ান্ত চাহিদার ভিত্তিতে বিভিন্ন ধরনের খাত উপখাতের অর্থনীতিকে বিভক্ত করা হয়, এবং উৎপাদন বিশ্লেষণে পরিকল্পনাবিদদের কাছে এই খাত বিভিন্ন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে এই চূড়ান্ত চাহিদা ব্যবহার হয়। দ্বিতীয়টা বলছে যে মাধ্যমিক ও প্রাথমিক উপকরণের বন্টন।
আমরা জানি প্রাথমিক উপকরণগুলো হলো, শ্রমটাকে আমরা প্রাথমিক উপকরণ বলি, তারপর কৃষি পণ্যগুলো হলো প্রাথমিক উপকরণ, আর আর মাধ্যমিক পণ্য তো সবাই জানো যেটা ইনপুট হিসাবে পরবর্তীতে ওই প্রাথমিক উপকরণটা যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইনপুট হিসাবে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলি মাধ্যমিক উপকরণ। এটা সম্পূর্ণ উপকরণ হিসেবে আমরা ইনপুট বলি এটাকে। তাহলে কি হবে, দ্রব্য সামগ্রীর চূড়ান্ত চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণের পর বিভিন্ন খাতে কি পরিমাণ মাধ্যমিক ও প্রাথমিক উপকরণ বন্টন করা যুক্তিযুক্ত তার হিসাব নির্ধারণে উপাদান উৎপাদন বিশ্লেষণ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ধরো উপাদান উৎপাদন মডেল বা অ্যানালাইসিস করতে গিয়ে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানার কথা, বিভিন্ন প্রাথমিক উপাদানের কথাও বলেছি। তাহলে এইখানে যে তোমার ইনপুট বা উপকরণ ইউজ হয় এবং প্রাথমিক উপকরণ ব্যবহার হয়, এটা কতটুকু করা হবে, কতটুকু করা সম্ভব হবে, এইভাবে বন্টন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ডিস্ট্রিবিউশনটা যদি সঠিক হয় এবং সমবন্টন হয়, বা বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা যদি যেখানে যে এক জায়গায় অতিরিক্ত ইউজ করা হলো আরেক জায়গায় একদমই ইউজ করা গেল না, এইগুলো যেন না হয়, এইটা এই উপাদান উৎপাদন বিশ্লেষণের মাধ্যমে আমরা এই বন্টন ব্যবস্থাটাকে, মাধ্যমিক ও প্রাথমিক উপকরণের বন্টনটা কতটুকু যুক্তিযুক্ত, এই হিসেব রক্ষা করা, এই দিক রক্ষা করার দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যায়। তারপরে হলো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সামষ্টিক পরিকল্পনার ব্যবহার। সামষ্টিক অর্থনীতি সামষ্টিক উন্নয়ন পরিকল্পনা তো আমরা আগেও পড়েছি। সামষ্টিক যে সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, মানে সমগ্র খাতগুলি যখন একত্রে তুমি চিন্তা ভাবনা করো, সেটাই সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা, সামষ্টিক উন্নয়ন পরিকল্পনা। তাহলে এই সামষ্টিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে উপাদান মানে ইনপুট আউটপুট অ্যানালাইসিস কি একটা বিশ্লেষণ করা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আমরা এর আগেও সামষ্টিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে অনেক কিছুই আমরা আলোচনা করেছি। তোমরা দেখবা যে সেই সমস্ত আলোচনার ক্ষেত্রে আমরা যদি সেখানে আলোচনাটা ইনপুট আউটপুটকে সংশ্লিষ্ট করি নাই, কিন্তু অর্থনীতিতে যে সামগ্রিকভাবে কোন খাতগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন খাতে কোন উপকরণ লাগবে, সামগ্রিকভাবে পরিকল্পনাবিদরা একটা পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন পূর্বে। 4 নম্বর আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন, অঞ্চল ভিত্তিক কথা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের পণ্য উৎপাদিত হয়, বিশেষ স্পেশালাইজ পণ্য উৎপাদিত হয়, কৃষি পণ্য উৎপাদন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা রাষ্ট্র বা দেশ আঞ্চলিক পরিকল্পনা পাশাপাশি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য গৃহীত পরিকল্পনা, যেমন শিক্ষা পরিকল্পনা, স্বাস্থ্য পরিকল্পনা, কৃষি পরিকল্পনা, শিল্প পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে উপাদান উৎপাদন বিশ্লেষণ ব্যবহার করে এই পরিকল্পনাটা তোমার সেই বিশেষ উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে। তারপরে সামষ্টিক অর্থনৈতিক চলক, একটা হলো আঞ্চলিক পরিকল্পনা, সামষ্টিক অর্থনৈতিক চলক। চলক তো আমরা সবাই জানি কি কি সামষ্টিক চলকের মধ্যে মোট উৎপাদন, আমদানি, তারপরে প্রত্যাশিত উন্নয়ন হার, সম্পদ বন্টন হলো কিভাবে, বিনিয়োগের পরিমাণ, শ্রমের মোট চাহিদা, সব মিলিয়ে সামষ্টিক চলক। এগুলো হলো সামষ্টিক অর্থনীতির সামষ্টিক চলক। অর্থনীতির প্রতিটি শিল্পেই কিন্তু এই চলকগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, যে শ্রম কতটুকু হলো, কতটুকু তুমি ক্যাপিটাল কতটুকু নিয়োগ দিলা, এবং সেটা বন্টন ব্যবস্থাটাও, যেখানে বন্টনটা কি পরিমাণ বন্টন। তাহলে দেখো এখানে উপাদান উৎপাদন বিশ্লেষণ করে তুমি এটার বিভিন্ন এই চলকগুলোর স্তর নির্ধারণ করতে পারবা। অর্থনীতির মানে মোট চাহিদা, মোট উৎপাদন, তারপরে চাহিদাটা না, আমদানির স্তর, বিদেশে থেকে কতটুকু আমদানি করতে হবে নাকি করতেই হবে না, আবার প্রত্যাশিত যেটা 1 বছর পর বা একটা নির্দিষ্ট সময়ের পরে আমার উন্নয়নের হার, ডেভেলপমেন্ট রেট কত হবে প্রত্যাশিত, সেটা আবার সম্পদ যা আছে এটার বন্টনটা কেমন হবে, আর বিনিয়োগের পরিমাণ, এটা যদি নির্ধারণ করতে পারে তাহলে এই তোমার ইন্ডাস্ট্রি কলকারখানা আরো বেশি বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক চলকের ক্ষেত্রে এগুলি নির্ধারণ করে অর্থনৈতিক চলকের স্তর নির্ধারণে উপাদান উৎপাদন বিশ্লেষণ ব্যবহার করা যায়। সম্পদ বন্টন আলাদা করে এখানেও বলেছে সম্পদ বন্টন, আবার এটা আর পয়েন্ট আকারে দিয়েছেন যে পরিকল্পিত অর্থনীতি সরকারের দায়িত্ব হলো যথাযথ পরিমাণে বা সঠিক সময় সম্পদ বন্টনের মাধ্যমে
উৎপাদন অব্যাহত রাখে। উৎপাদন বিশ্লেষণের প্রতিটি শিল্পের উৎপাদন কিভাবে অপর শিল্পে বণ্টিত হয় তার একটি তালিকা প্রস্তুত করে দেয় ইনপুট আউটপুট অ্যানালাইসিস। এইভাবে আমরা দেখতে পাই। আবার শিল্পের আন্তঃসম্পর্ক, এগুলি খুবই সহজ জিনিস, তোমরা বারবারই বলা হয়েছে অর্থনীতিতে কি এটা ইনপুট আউটপুটের মাধ্যমে কোন শিল্প কোন খাতে কি উপকরণ কিভাবে পরস্পরের মধ্যে একটা ইন্টার রিলেশন তৈরি করে, সেটা এটা ইনপুট আউটপুটের মাধ্যমে আমরা দেখতে পাই। মানে অর্থনীতি কার্যত কোনো একটি শিল্পের উৎপাদিত পণ্য কিভাবে অপর শিল্পের উপাদান হিসেবে ব্যবহৃত হয় কিংবা একটি নির্দিষ্ট মূল্যমানের দ্রব্য উৎপাদনের জন্য কোনো শিল্প কি পরিমাণে উপাদান অপর শিল্প হতে ক্রয় করে তা উৎপাদন বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, এবং এটির মাধ্যমে শিল্পের আন্তঃসম্পর্কের বিষয়টি তুলে ধরে। মোট উৎপাদন নির্ণয়, পণ্যের চূড়ান্ত চাহিদা প্রদত্ত অবস্থায় কোনো মুক্ত উৎপাদন মডেল থেকে বিভিন্ন শিল্পের মোট উৎপাদন নির্ণয় করা যায়। খাত ভিত্তিক ভারসাম্য নির্ণয়, পণ্যের চূড়ান্ত চাহিদা প্রদত্ত অবস্থায় কোনো মুক্ত উৎপাদন মডেল থেকে বিভিন্ন শিল্পের মোট উৎপাদন নির্ণয় করা যায়। আরেকটা হলো খাত ভিত্তিক ভারসাম্য নির্ণয়, যে একটু আগে আমরা আলোচনা করেছি, তাই না? সেক্টর ওয়াইজ যে ব্যালেন্স নির্ণয়, একটু আগে আমরা এটা একটু ডিটেলসে আলোচনা করেছি। উৎপাদন মডেল হতে জাতীয় অর্থনীতির খাত ভিত্তিক ভারসাম্য প্রকাশ করা হয়। এটি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমতা ভিত্তিক ভারসাম্য অবস্থা নির্দেশ করে, যেটা আমরা মাত্রই তোমাদের সেক্টর ওয়াইজ ডিটারমিনেশন অফ সেক্টর ওয়াইজ ব্যালেন্স ফ্রম ইনপুট আউটপুট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বিশ্লেষণ করেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্স, মানে তোমার উৎপাদন প্ল্যানিং, আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানিং বা ইকোনমিক প্ল্যানিং, অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে ইনপুট আউটপুটের যে প্রয়োজনীয়তা বা অ্যানালাইসিস কেন অ্যানালাইসিস করা হবে, এটা বিশ্লেষণ, এটা আমরা আলোচনা করলাম, এবং এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে উৎপাদন বিশ্লেষণ উন্নয়ন পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত। এরপরে আমরা দেখি এটা ইউজটা কি, মানে অর্থনীতি একটি বিশ্ব উল্লেখযোগ্য অবদান হচ্ছে বিভিন্ন শিল্প ও খাতের মধ্যে পরস্পর নির্ভরশীলতা বিশ্লেষণ, যা উপাদান বিশ্লেষণ নামে পরিচিত। অর্থনৈতিক বিশ্লেষণের উপাদান বিশ্লেষণের ব্যবহার, যে কিভাবে এটা ইউটিলাইজ করবা, ইউজেস, যদি ইউজেস শব্দটা ইম্পর্টেন্স হিসেবে অনেক সময় উল্লেখ করা হয়, তোমাদের বইয়ে আছে, কিন্তু এটা শুধু ইউটিলাইজেশন অথবা এটার কিভাবে ব্যবহারটা তোমার করা হবে। কিন্তু আমরা একটু দেখি, এই যে আমরা পুরো ইনপুট আউটপুট অ্যানালাইসিসটা বিশ্লেষণ করলাম, এখানে আমরা কি কি পেয়েছি? কৌশলিক, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, তারপরে পেয়েছি আমরা লিওনটিভ ম্যাট্রিক্স, যেটাকে কৌশলিক I-O, আরো পেয়েছি আমরা কোএফিসিয়েন্ট AIJ, কোএফিসিয়েন্ট অফ ইনপুট, তারপরে আমরা আরো পেয়েছি লিওনটিভ ম্যাট্রিক্স, মানে অভেদ ম্যাট্রিক্স, আর একটা হলো কি আইডেন্টি ম্যাট্রিক্স আর লিওনটিভ ম্যাট্রিক্স। এখানে ও দিয়েছে, কেন এ হবে? হ্যাঁ, খেয়াল করো, এখানে একটু ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা তো দেখি ব্যবহারটা কিভাবে। উপাদান বিশ্লেষণ একটা কৌশলিক বিশ্লেষণ, যা দ্বারা, মানে বলেছি টেকনোলজিক্যাল অ্যানালাইসিস, যা দ্বারা ইন্টার রিলেশন বা আন্তঃশিল্প ইন্টার ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে একটা রিলেশন বিশ্লেষণ করা হয়, এবং এর সাহায্যে সামগ্রিক অর্থনীতিতে, মানে টোটাল, মানে তোমার এগ্রিগেট ইকোনমিক্স, সামগ্রিক অর্থনীতিতে পরস্পর ইন্টার নির্ভরশীলতা, ইন্টার রিলেশনশিপ বর্ণনা করা হয়, ইন্টার ডিপেন্ডেন্সি বর্ণনা করা হয়, এবং একই সঙ্গে চাহিদা ও সরবরাহের সমতা, মানে মোট চাহিদা মোট যোগানের, সরবরাহ বলতে এখানে যোগানের সমতা নির্দেশের দ্বারা ভারসাম্যের সাধারণ শর্ত প্রতিষ্ঠা করে। এই একটা কথাতেই তুমি কিভাবে এটা ব্যবহার করবা এটা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ ইনপুট আউটপুট অ্যানালাইসিসটা হলো একটি কৌশলিক বা টেকনোলজিক্যাল অ্যানালাইসিস, যেটা দ্বারা শিল্প ইন্ডাস্ট্রির মধ্যে, মানে অনেকগুলো শিল্পের মধ্যে, অনেকগুলো ইন্ডাস্ট্রির মধ্যে আন্তঃশিল্প বা ইন্টার রিলেশনটা প্রকাশ পায়, বিশ্লেষণ করে, এবং এখানে সামগ্রিক অর্থনীতিতে
নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি, এটা ইন্টার রিলেশনটাই মানে একটা শিল্প আরেকটা শিল্পের সাথে ডিপেন্ডেন্সি অ্যানালাইসিস করে বা বর্ণনা করে। এবং একই সঙ্গে আরেকটা জিনিস বলেছে যে মোট চাহিদা মোট যোগানের মধ্যে যে সমতা বা ব্যালেন্স, ভারসাম্য, এটা দেখানো হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে সেক্টর ওয়াইজ যে বিভিন্ন ভারসাম্য অ্যানালাইসিস করেছিলাম, ভারসাম্য সাধারণ শর্ত প্রতিষ্ঠা করেছিলাম। তারপরে দেখি উপাদান বিশ্লেষণে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে প্রদত্ত নির্দিষ্ট কৌশলিক সহ টেকনিক্যাল কোএফিসিয়েন্ট, আমরা পড়িয়েছি কিন্তু খেয়াল করো, আজকে আবার একটু অ্যানালাইসিস করবো লাস্টে। নির্দিষ্ট কৌশলিক সহগ মানে যেটাকে টেকনিক্যাল কোএফিসিয়েন্ট এবং চূড়ান্ত চাহিদা ফাইনাল ডিমান্ড বা সাপেক্ষে, ফাইনাল ডিমান্ডটা কি লিখেছিলাম ওখানে C1 C2 C3 অথবা D1 D2 D3, আর টেকনিক্যাল কোএফিসিয়েন্ট গুলো কি A1 2 A2 2, এগুলো এ দিয়ে আমরা বুঝিয়েছি। এটা সাপেক্ষে প্রত্যেকটি খাতের উৎপাদিত দ্রব্য সামগ্রী কিভাবে যথার্থভাবে বন্টিত হয়ে বিভিন্ন খাতের চাহিদা পূরণ করে তা এটা হতে জানা যায়। দেখো এই তিনটা লাইন তুমি গুরুত্বের সাথে ইম্পর্টেন্ট কতটা দেখো, যে এখানে প্রদত্ত যেটা যেটা দেওয়া আছে, প্রদত্ত নির্দিষ্ট কৌশলিক সহগ মানে টেকনিক্যাল কোএফিসিয়েন্ট, আরেকটা হলো চূড়ান্ত চাহিদা যেটা দেওয়া আছে, এটার সাপেক্ষে প্রত্যেকটা খাতের উৎপাদিত দ্রব্য সামগ্রী কিভাবে যথার্থভাবে বন্টিত হবে হয়ে বিভিন্ন খাতের চাহিদা পূরণ করে তা এটা হতে জানা যায়। এটা হতে আরো কিছু আমরা জানতে পারি, এটা সামগ্রিক ভারসাম্য অবস্থা, অর্থনীতি সামগ্রিক উৎপাদন অবশ্যই, এটা থেকে আমরা কি জানি যে অর্থনীতিতে সামগ্রিক উৎপাদন অবশ্যই ভারসাম্য অবস্থায় থাকবে। আন্তঃশিল্পে মধ্যবর্তী দ্রব্য সামগ্রী ও ভোগের নিমিত্তে চূড়ান্ত চাহিদার সমষ্টি বলছে যে মানে আন্তঃশিল্পে মধ্যবর্তী দ্রব্য সামগ্রী যেটা আর ভোগের জন্য যে চাহিদা, চূড়ান্ত চাহিদা, এটা কি হবে, সমান হবে। 2 নাম্বার পয়েন্ট। তারপর আমরা 3 নাম্বার দেখো, আয়ও, এখানে ইনপুট আউটপুট একত্রে আয়ও বলেছে, সংক্ষেপে বলেছে, খেয়াল রাখো। ইনপুট আই দিয়ে ইনপুট ও দিয়ে আউটপুট অ্যানালাইসিস বিশ্লেষণ হতে জানা যায় বিভিন্ন দ্রব্যের বা সেবার বিশেষ পরিমাণ চূড়ান্ত ব্যবহারের জন্য পেতে হলে, মানে তুমি যে চূড়ান্ত ভাবে পেতে হলে শুধু ওই পরিমাণ উৎপাদনের জন্যই প্রয়োজনীয় সম্পদ থাকলে চলবে না। মানে ইনপুট আউটপুট অ্যানালাইসিস থেকে বলা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে এই পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং এই পরিমাণ উৎপাদনের জন্য যতটুকু দরকার এটাই থাকতে হবে না, মাধ্যমিক ব্যবহারের জন্য যে চাহিদা হবে তা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক ব্যবহারটা তো ওই ইন্ডাস্ট্রি উৎপাদন করে না, তাহলে কি সেটা যেখানে থাকবে সেখানেও তোমার সেই পরিমাণ থাকতে হবে, প্রয়োজনীয় সম্পদ থাকতে হবে মাধ্যমিক ব্যবহারের জন্য যে চাহিদাটা। এর জন্য বিভিন্ন দ্রব্য সেবার মোট উৎপাদন আমদানির পরিমাণ পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। কি বলছে যে মোট উৎপাদন আর আমদানি, তুমি যদি আমদানি করতে চাও বিদেশ থেকে, সেটাও তোমার সাথে পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ধরো একটা ইস্পাত কারখানায় বা কয়লা উৎপাদন কারখানায় ইস্পাতের প্রয়োজন, সেটা যদি নিজের দেশে না থাকে তখন কি বিদেশ থেকে সেটা আমদানি করতে হবে। তাহলে আমদানির পরিমাণ যদি কম হয় তাহলে কি হবে না, পরিমাণ মতোই হতে হবে। দেখো এখানে কি বলেছে, কয়লা ও ইস্পাতের একটা উদাহরণ দিয়েছে। চূড়ান্ত ব্যবহার ও মাধ্যমিক ব্যবহারের জন্য কয়লা প্রয়োজন যথাক্রমে 200 ও 300 টন। সুতরাং কয়লার মোট চাহিদা হলো কত, 500 টন। কয়লার প্রকৃত উৎপাদন বা আমদানি যদি 400 টন হয় তবে চূড়ান্ত ব্যবহারের জন্য 200 টন কয়লা পাওয়া যাবে না। যদি এই পরিমাণ কয়লা চূড়ান্ত ব্যবহারের জন্য নেওয়ার চেষ্টা করা হয় তাহলে যে পরিমাণ ইস্পাত চূড়ান্ত ব্যবহারের জন্য নেওয়ার ইচ্ছা ছিল তা পাওয়া যাবে না। বলছে যদি যে পরিমাণ কয়লা আমাদের দরকার সেটা যদি না পাওয়া যায় চূড়ান্ত ব্যবহারের জন্য, তাহলে কি যে পরিমাণ ইস্পাত উৎপাদন ইস্পাত চূড়ান্ত ব্যবহারের জন্য নেওয়ার ইচ্ছা ছিল, মানে ইস্পাতটা তো বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বাহিরে মানুষের দরকার হয়, সেটা ব্যবহারের জন্য দরকার ছিল নেওয়ার কয়লা, সেটা পাওয়া যাবে না। এর কারণ এই যে উক্ত পরিমাণ ইস্পাত তৈরির জন্য প্রয়োজনীয় কয়লার বরাদ্দ নেই বা রাখা হয়নি। তাহলে দেখো ইনপুট আউটপুট অ্যানালাইসিসের মাধ্যমে চূড়ান্ত ব্যবহারের জন্য শুধু প্রয়োজনীয় সম্পদ থাকলেই চলবে না, মাধ্যমিক ব্যবহারের যে চাহিদাটা সেটা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ থাকতে হবে। অর্থাৎ দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। আমি উৎপাদন যা করব এখানে যে উপকরণ যতটুকু লাগবে ঠিক সেই সমপরিমাণে উপকরণই আমার আমদানিও করতে হবে বা আমার প্রয়োজন হবে সেটাও আলাদা করে উৎপাদন করতে হবে বা বিদেশ থেকে আমদানি করতে হবে। অতএব এখানে একটা ব্যালেন্সের বিষয়। আর এই কারণ যে উত্তর, আচ্ছা ঠিক আছে, এটা শেষ। 3 নাম্বার, ঠিক আছে, বুঝতে পেরেছো তো?
4 নম্বরে আমরা দেখি কোন শিল্পের উৎপাদন অন্যান্য অনেক শিল্পের উপকরণ হতে পারে, এমনকি উৎপাদনকারী শিল্পটিরও। তাই চূড়ান্ত ব্যবহারের জন্য যে কোনো শিল্পের উৎপাদন অন্যান্য অনেক শিল্পের উপকরণ হতে পারে, এটা তো আমরা জানি না, এমনকি উৎপাদনকারী শিল্পটিরও। তাই চূড়ান্ত ব্যবহারের জন্য কোনো দ্রব্যের বা দ্রব্যসমূহের উৎপাদন বাড়াতে হলে সংশ্লিষ্ট শিল্পসমূহের সেসব দ্রব্য সামগ্রী উপকরণ হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহৃত হয় সেগুলোর উৎপাদনও বাড়ানোর প্রয়োজন হবে, যা ইনপুট আউটপুটের বিশ্লেষণের মাধ্যমে জানা যায়। তাহলে দেখো, ধরো আমরা এখানে একটা এক্সাম্পল তো আগে দিয়েছি যে X1 ইন্ডাস্ট্রিতে X2 উপকরণ প্রয়োজন যতটুকু, ততটুকু তো X2 ইন্ডাস্ট্রিতে উৎপাদন হইতে হবে। আবার X2 ইন্ডাস্ট্রিতে X1 উপকরণ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সেখানে কি করতে হবে, তাদের উৎপাদন করতে হবে, যাতে X2 ইন্ডাস্ট্রিতে সেটা কাজে লাগাইতে পারে। আর যদি সেই উপকরণ না পায় তাহলে কি হবে, তাদের দুইজনই X1 বা X2 ইন্ডাস্ট্রি দুজনেরই উৎপাদন ব্যাহত হবে, দুইজনই যে পরিমাণ উৎপাদন করতে চেয়েছিল সেই পরিমাণ উৎপাদন করতে পারবে না। এর জন্য ইনপুট আউটপুট অ্যানালাইসিস করলে প্রত্যেকে সেটা জানতে পারবে কার কতটা প্রয়োজন, কতটুকু রয়েছে। 5 নম্বরে আমরা দেখি অর্থনীতিতে উৎপাদন কার্যক্রমে পরিসংখ্যানগত অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে একটি সাধারণ ভারসাম্যের ব্যাখ্যা প্রদান করে। বলছে যে অর্থনীতিতে উৎপাদন কার্যক্রমে তোমার কি বলেছে যে এখানে যে জ্ঞানের মাধ্যমে যে পরিসংখ্যানগত স্ট্যাটিস্টিক্যাল যে নলেজ রয়েছে সেই নলেজের মাধ্যমে একটি সাধারণ ভারসাম্য এই ইনপুট আউটপুটের মাধ্যমে আমরা ব্যাখ্যা করি। তাহলে মোটামুটি ইউজেসটা মানে ইউজেস বা ইউটিলাইজেশন তুমি কিভাবে করবা ইনপুট আউটপুট অ্যানালাইসিসের মাধ্যমে, এটা আমরা এখানে দেখালাম যে একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রি আন্তঃনির্ভরশীলতা, একটা শিল্প আরেকটা শিল্পের খাতের সাথে যে পরস্পর নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতার কোয়ান্টিটিটা তোমাকে দেখাতে হবে এবং সেখানে কি কি লাগবে, মানে চূড়ান্ত চাহিদা চূড়ান্ত যোগান সব যেন সমান সমান হয়, না হলে উৎপাদন ব্যাহত হবে। তারপরে আমরা চলছি, দেখো তোমরা সবাই এটা পড়েছো, হকিন্স-সাইমন শর্ট কন্ডিশন। এটা হোয়াট ইজ, ছোট প্রশ্ন, ব্রিফ কোশ্চেন এসেছিল, এত বড় প্রশ্ন আসে না, তবু আমি একটু জাস্ট চোখ বুলায় যাই যে উৎপাদন পদ্ধতিতে সর্বদা নন নেগেটিভ উৎপাদন বা চূড়ান্ত চাহিদা নির্দেশ সক্ষম হবে কিনা তার কোনো নিশ্চয়তা দেয় না। অর্থাৎ এই মডেলে প্রাপ্ত ফলাফলে কোনো xi এর মান ঋণাত্মক হওয়া নিশ্চিত নয়। এই অনিশ্চয়তা দূর করার জন্য হকিন্স-সাইমন যে শর্ত আরোপ করেন তাই হকিন্স-সাইমন শর্ত হিসেবে পরিচিত। ওনার মতে, তাদের মতে আর কি, হকিন্স-সাইমন দুইজন অর্থনীতিবিদ, তাদের মতে কোনো ইনপুট আউটপুট মডেল এর অর্থবহ সমাধান পেতে হলে দুটি শর্ত প্রয়োজন, যার মধ্যে একটি প্রয়োজনীয় শর্ত, অপরটি পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হলো উপাদান মডেল থেকে যে উপাদান সহ ম্যাট্রিক্স পাওয়া যায় তার সকল প্রধান অনুজ প্রিন্সিপাল মাইনর সমূহের মান ধনাত্মক তবে একের কম হবে। কি বলেছে যে পাওয়া যায় সেটা একের চেয়ে কম হবে আর শূন্যের চেয়ে বেশি হবে। লিওন্টিফ ম্যাট্রিক্সের প্রেক্ষিতে বলা যায় এই সমস্ত মূল অনুজের মান অবশ্যই ধনাত্মক হতে হবে। অনুজ মানে প্রিন্সিপাল যে মাইনসটা যে সহগ ম্যাট্রিক্স এগুলো পাওয়া যায় A1 A2 বা এগুলো যেন কখনোই নেগেটিভ না হয়, এটা ধনাত্মক। পর্যাপ্ত শর্ত হলো লিওন্টিফ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে শূন্যের চেয়ে বেশি। হকিন্স-সাইমনের মতে কোনো ইনপুট আউটপুট মডেলের অর্থবহ সমাধান পেতে হলে কোনো শিল্পই এক একক উৎপাদনের জন্য নিজের পণ্য উপকরণ হিসেবে এক বা তার বেশি ব্যবহার করবে না। বলছে কোনো শিল্পই এক একক উৎপাদনের জন্য নিজের পণ্য উপকরণ হিসেবে এক একক বা তার বেশি ব্যবহার করবে না। এই শর্ত লঙ্ঘন হলে শিল্পের উৎপাদন ও চূড়ান্ত চাহিদার পরিমাণ ঋণাত্মক হয়ে যায়, অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য না। তাহলে আমরা এখানে এটা কি বুঝলাম, কোন শিল্প একক উৎপাদনের জন্য নিজের পণ্য উপকরণ হিসেবে ব্যবহার করবে না বা তার বেশি তো করবেই না, এর চেয়ে কম করবে, এটাই বলতে চাচ্ছে। আর না হলে বেশি করলে বা একক করলে এটা ঋণাত্মক হবে, কারণ অন্য ইন্ডাস্ট্রি তার কাছে নিতে পারবে না। দুটো পণ্য এখানে আমরা তো এগুলো জানি, A1 এগুলো আমরা দেখাবো না। সাইমন শর্ত পরীক্ষার জন্য এখানে A1 1 X1 এগুলোতে এক নম্বর ও 2 নম্বর সমীকরণটা তোমরা সবাই জানো। এখান থেকে আমরা আবার একটু সাজিয়ে নিয়েছি দুটোকে, দেখো
x1 ইকুয়াল টু এইভাবে সাজিয়ে, যে y1 এখানে আবার চূড়ান্ত চাহিদা দিয়েছে, x1 এভাবে দেখো মাইনাস এভাবে সাজিয়ে নিয়েছে, যে মাইনাস a1, তারপর দেখো এখানে x1 1 মাইনাস a1 2 a1 1, তারপরে a1 2 x2 প্লাস y1, দেখো a1 2 x2, এগুলো তোমাদের জানা জিনিস, 1 মাইনাস a1 1। এভাবে আমরা দেখো x2 সমান কি পেয়েছি, এটা 1 মাইনাস a1, a1 2, আবার x1 সমান পেয়েছি মাইনাস y1 a1 2, যা হচ্ছে 1 নং শিল্পের সরল রেখার সমীকরণ। এখন এখান থেকে দেখো x2 আবার আমরা দেখি a2 1 1 মাইনাস a2 2 x1 ইন্টু x1 প্লাস y2 1 মাইনাস a2 2, যা হচ্ছে 2 নং সমীকরণ, শিল্পের সমীকরণ। এখন এখানে এই দুটো সমীকরণের মাধ্যমে চিত্ররূপ দিয়েছে, দেখো একটা হলো a প্রাইম আর একটা b প্রাইম, a প্রাইম b b প্রাইম। দেখো এখানে এই যে দেখো এখানে স্লোপটা লিখেছে a2 1 1 মাইনাস a2 2, আর এখানে a1 মাইনাস a1 1 a1 2, আর এই পাশে মাইনাস y2 1 মাইনাস a2 2, আর এই পাশে y1 মানে মাইনাস যেখানে আসছে যে নিচের দিকে চলে আসছে, খেয়াল করছো? আর এদিকে দেখো এ ড্যাশ হচ্ছে 1 নং শিল্পের সরলরেখা, বিবি হচ্ছে 2 নং শিল্পের সরলরেখা। তাহলে এরা কি বলছে যে এ প্রাইম রেখার ঢাল বিবি প্রাইম রেখা, স্বাভাবিক, এই যে এটার থেকে এটার ঢালটা বেশি, তাই না? তাহলে বেশি হলে কি a1 মাইনাস a1 1 a1 2 গ্রেটার দেন a2 1 1 মাইনাস a2 2 হলো। আবার এটাকে তুমি একটু লেখো, দেখো এটা লিখে এটাকে যদি তুমি এবার সাজিয়ে লেখো তাহলে এটা গ্রেটার দেন 0 হবে, এটা গ্রেটার দেন 0 হবে। এখন এখান থেকে আমরা দেখো একটু আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং মানে লিউনটিভ ম্যাট্রিক্স বের করতেছি, টি দিয়ে বোঝাচ্ছে 1 0, এগুলো তো সবাই জানো, মাইনাস a1 1 a1 2 a2 2 2 1 2 2, এইভাবে এটা দেখো ওই জিনিসটা এখানে একটু সাজিয়ে লিখেছে 1 মাইনাস a1 1, এটা সাজিয়ে লিখেছে। তাহলে কি দেখো কি থাকে 1 মাইনাস a1 1 1 মাইনাস a2 2 মাইনাস a1 2 গ্রেটার দেন 0। তাহলে এখানে এটাই সবশেষে কি বলেছে যে a1 1 একের চেয়ে ছোট, a2 2 একের চেয়ে ছোট, 1 মাইনাস a1 1 শূন্যের চেয়ে বেশি। আবার দেখো 1 মাইনাস a2 2 শূন্যের চেয়ে বেশি হতে পারে। এর থেকে বলা যায় যে কোনো উৎপাদন মডেলের অর্থবহ সমাধান পেতে হলে কোনো শিল্পই একক পণ্য উৎপাদনের জন্য নিজের পণ্য উপাদান হিসেবে এক করে তার বেশি ব্যবহার করবে না। আর এটা হচ্ছে সাইমন কুজনেটের শর্ত। এটার গুরুত্ব তোমরা দেখে নিবা, সোজা জিনিস এগুলো।